ফোনে ওই লোকটা আমাকে থ্রেট দিয়ে বলতেছে বেশি বার বাড়িস না, হলে কিন্তু তোর বোনের মতো তোর অবস্থা আমি করে দিব। নাইমার মুখে এই কথা শুনে আমি যেন আবার ধাক্কা খেলাম। আপার কথা মানে? এরপর তুমি কি বললে? তখন নাইমা বলল, এরপর আমি ফোনটা কেটে দিয়েছি, তারপরই আপনাকে ফোন দিয়েছি। দুলা ভাই আমার তো খুব ভয় লাগছে। এরপর আমি নাইমাকে অভয় দিয়ে বললাম, ধুর পাগলি, এসব নিয়ে কেউ টেনশন করে না, সব ঠিক হয়ে যাবে। নাইমাকে সান্ত্বনা দিলেও নিজের ভিতর একটা প্রশ্ন জাগলো যে ওই লোকটা নাইমাকে অন্য কিছু বলেও তো থ্রেট দিতে পারতো। তোমার আপুর মতো অবস্থা করব এটা কেন বললো? তাহলে কি মাইশার মৃত্যুর সাথে ওই ছেলেটার কোনো যোগাযোগ আছে? আর তাছাড়া ও বা নাইমার ফোন নাম্বারই কোথায় পেলো? তখন নাইমা আমাকে বলতেছে, দুলা ভাই আপনি ওর কোন ফোন নাম্বারটা পুলিশের কাছে দিবেন? ও তো এক এক সময় এক এক নাম্বার থেকে ফোন দিচ্ছে আমাকে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বারগুলো আমাকে দাও। এরপর নাম্বারগুলো টুকে নিলাম। আমার কেন জানি মনে হচ্ছে এই হত্যার পিছনে ওই ছেলেটারই হাত আছে। আবার এটাও ভাবতেছি যে ও যদি হত্যাই করবে তাহলে আমার গয়নাগুনা কেন চুরি করলো? তাছাড়া আলমারি চাবিটাও তো মাইশার কাছেই ছিল, ও সবসময় চাবি লুকিয়ে রাখতো। আর দেখলাম আলমারিটা চাবি দিয়ে খোলা হয়েছে। তাহলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মেডিকেল রিপোর্টে বলা হয়েছে মাইশাকে নাকি কয়েকজন মিলে রেপ করা হয়েছে। এটা মানলাম যে রেপ করেছে, কিন্তু তারা গহনা নিয়ে মাইশাকে কেন খুন করলো? এমনটাও তো হতে পারে যারা এই কাজ ঘটিয়েছে তারা মাইশারই পরিচিত কেউ, হয়তোবা তারা প্রমাণ রাখতে চায়নি, যার কারণে সে মাইশাকে খুন করে রেখে গেছে। আস্তে আস্তে সব প্রশ্নের জট খুলে যাচ্ছিল। তাছাড়া এই কাজ তো একা সম্ভব না, অনেকজন মিলেই করেছে। আর ওই সময় কেন দারোয়ান কোথায় ছিল? সবকিছু ঘুরে ফিরে প্রশ্নগুলো দারোয়ানের উপরই এসে পড়তেছিল। দিনের বেলা ঘরের গ্রিল কেটে এত কিছু হয়ে গেল আর দারোয়ান কিছুই জানে না। আমার মনে হচ্ছে এটা পেছনে দারোয়ান হয় সাথে আছে, না হলে দারোয়ানকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। হয়তোবা দারোয়ানকে জানের ভয় দেখানো হয়েছে। আচ্ছা, যদি দারোয়ানকে জানের ভয় দেখানো হয়ে থাকে তাহলে দারোয়ান নিশ্চয়ই ওদেরকে চিনে। এই তো আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে খুন করেছে সে দারোয়ানকেও চিনে আর মাইশা ওদেরকে চিনতো। নাইমা হঠাৎ আমার গা ধাক্কা দিয়ে বলতেছে, দুলা ভাই, ওই দুলা ভাই, আপনি কোন রাজ্যে চলে গেছেন? এতক্ষণ থেকে ডাকাডাকি করতেছি, আপনি কিছুই বলতেছেন না। আমি তখন নাইমাকে বললাম যে হ্যাঁ বলো। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, দরজাটা আগে খুলে ফেলো, এদিকে আম্মু দেখলে কি না কি ভাববে। তখন নাইমা তার ছেলে সুরে বলতেছে, যে যা ভাবার ভাবুক, কোনো সমস্যা নাই। নাইমা কথাটা এমন ভাবে বললো মনে হচ্ছিল ওর সাথে আমার বিয়ে পাকা হয়ে গেছে। এদিকে আমি ঘর থেকে বাইরে যেতে চাইলাম। ওই মুহূর্তে নাইমা আমার হাতটা ধরে বললো, দুলা ভাই আপনি যায়েন, আর একটু কিছুক্ষণ থাকেন না, আমার সাথে একটু গল্প করেন। যদিও এই মেয়ের ভাবগতি আমার এখন মোটেও ভালো লাগছে না, কারণ বিয়ের আগে ও আমাকে খুব পছন্দ করতো। ও নাকি মাইশাকে মাঝে মাঝে ফাজলিমি করে বলতো, আপু তোর জামাইটা এত সুন্দর, আমাকে দিয়ে দেন। আরে মাইশা তখন খুনসুটি করে ওর বোনকে বলতো, শখ কথা, আমার জামাইয়ের দিকে একদম তাকাবি না। এসব বলে দুই বোন খুব খুনসুটি করতো। ওদের মধ্যে খুব ভালো মিলও ছিল। সবসময় মনে পড়ে ওর ছোট ছোট দুরন্তপনা গুলা। সবসময় আমাকে বলতো, স্বপ্ননীল আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনোই তুমি আমাকে ছেড়ে যেও না। আজও মনে পড়ে ওর কথাগুলো, কিন্তু সে আমাকে একা করে সেই দূরে মিশে গেছে। এর মধ্যে মা নাইমাকে ডেকে পাঠালো। নাইমা ঘর থেকে চলে গেল। আমার ফোনে দেখলাম একটা কল বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখে এসআই ফোন করছে। জি বলুন। ওপাশ থেকে বলতেছে, শুনলাম আপনি নাকি শ্বশুরবাড়ি চলে গেছেন। আমি বললাম হ্যাঁ, একটু দরকারে আসতে হলো। তখন উনি বললেন যে এই সময় ঘরের বাহিরে না যাওয়াটাই মনে হয় ভালো ছিল, যে কারণে ফোন দিছি। শুনুন, আপনার বিল্ডিং এর পাশে 3 বছরের একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কি, কখন, কিভাবে? তখন পুলিশ আমাকে বলতেছে, এত কিছু আপনার এখন না জানলেও চলবে, আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করে চলে আসুন। অফিসার ফোনটা কেটে দিল। আমি তো স্তম্ভের মতো বসে রইলাম। কি হচ্ছে আমার সাথে এসব? ওরা কি আবার আর কোনো ক্ষতি করবে আমার? কি হচ্ছে আমার সাথে এসব? আমার বাসার পাশে একটা 3 বছরের বাচ্চার লাশ। এই বাচ্চা কোথা থেকে এলো? আর আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এ তেমন কোনো পরিবার নেই যে যাদের কোনো বাচ্চা কাচ্চা আছে। আমি তো টেনশনে পড়ে গেলাম। কিন্তু এত ছোট একটা বাচ্চাকে আমার বাসার এত বড় একটা পাঁচিল টপকে আমার বাসার সামনে কেন ফেলতে হলো? শহরে তো আরো ফাঁকা ফাঁকা কত জায়গা ছিল, কোনো কিছুতেই বুঝতে পারতেছিলাম। এই বাচ্চাটা ফেলার তাহলে তো অবশ্যই কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা যদি আমি হই, এই বুকের ভিতর কেমনটা জানি ভয় ভয় করতে লাগলো। 3 বছরের একটা বাচ্চা খুন করে আমাকে টার্গেট করছে, সেটা বুঝাতে চাচ্ছে না তো? আমার গলা শুকিয়ে গেল। নাইমাকে ডাক দিয়ে বললাম আমাকে এক গ্লাস পানি দিয়ে যেতে। তাহলে কি মাইশাকে খুন করার পর ওরা আমাকে টার্গেট করতেছে? কিন্তু আমাকে মেরে কি লাভ? আমার সাথে তো কারো শত্রুতা নেই। এরই মধ্যে নাইমা দেখলাম ফ্রিজের মধ্যে কিছু বিস্কিট আর এক গ্লাস পানি নিয়ে হাজির। পানির গ্লাসটা ওর দিক থেকে এগিয়ে নিতেই দেখলাম ওর মুখে বেশ খুশি খুশি ভাব। এরপর এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানির গ্লাস শেষ করলাম। নাইমার কাছ থেকে ফোন নাম্বার গুলো নিয়ে সাতক্ষীরা থেকে বাসায় ঢুকলাম। আমার ঘরে ঢোকার আগে কাদের ভাইয়ের ফ্ল্যাটে একটু নক করলাম। ভাবি বের হলো। বের হয়ে বলতেছে, আপনার ভাই তো এখন বাসায় নেই। আমি তখন বললাম কোথায় গেছে? তখন সে বলতেছে অফিসে গেছে। ভাবিকে আবার জিজ্ঞাসা করলাম, ভাবি শুনলাম এখানে নাকি 3 বছরের বাচ্চার একটা লাশ পাওয়া গেছে। তখন ভাবি বলল, হ্যাঁ, পুলিশরা সকালবেলা আপনাকে খুঁজতে এসে যখন না পেল তখন একটা কনস্টেবল ওই লাশটা খোঁজ পেয়েছে। আর এইসব দেখে তো আমরা ভাবতেছি এখন বাসা চেঞ্জ করব। আমি তখন বললাম, কি বললেন, আপনারা বাসা চেঞ্জ করবেন? তখন বললো, হ্যাঁ, আপনার ভাই বলে দিছে আমরা বাসা পাল্টে ফেলবো। ভাবির ওখান থেকে বাসায় এসে অফিসারকে ফোন দিলাম। অফিসার বলল, স্বপ্ননীল ভাই আপনি এসেছেন? আমি বললাম হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন অফিসারও বললো, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি আসতেছি। অফিসারকে 1 কাপ চা বানিয়ে দিলাম। উনি চায়ে চুমুক দিতে দিতে আমাকে বললেন, কি
বলবেন বলেন। আমি তখন তাকে বললাম, জানেন আমার বাসায় চুরিও হয়েছে। অফিসার তখন অবাক হয়ে বললেন, বলেন কি, চুরি হয়েছে? আমি তখন বললাম, হ্যাঁ, আমার বাসায় আলমারিতে 2 সেট গহনা ছিল, সেগুলো চুরি হয়েছে। আপনারা তো এইদিকে লক্ষ্যই করেননি। তখন অফিসার চায় সে চুমুকটা দিয়ে বলতেছে, দেখুন আলমারিতে কি ছিল না ছিল সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না, আর আপনাদের আলমারি খোলা ছিল না বন্ধ ছিল সেটা একান্ত আপনাদের পারিবারিক ব্যাপার। আসলে এই কেসের রহস্যের বেড়াজালে পড়ে ওইদিকে ওইরকম মনোযোগ দেওয়া হয়নি। আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছেন? আমি বললাম, না, আসল কথা শুনুন। যেহেতু আমার ঘরে চুরিও হয়েছে, সেহেতু চোর আগে থেকে জানতো যে আমার ঘরে 2 সেট ভারী গহনা আছে, যার কারণে সে প্রথমে চুরি করে, এরপর আমার বউকে হত্যা করে। চোর যদি অপরিচিত কেউ হতো তাহলে তো রেপ করে মুখে হাত পা বেঁধে ফেলে রেখে চলে যেত, যাতে চিল্লাচিল্লি করতে না পারে। চোর অবশ্যই পরিচিত। যেহেতু আমার ওয়াইফকে হত্যা করেছে, তার মানে আমার ওয়াইফ ওদেরকে ঠিকই চিনতো, আর কোনো যাতে প্রমাণ না থাকে, যার কারণে আমার স্ত্রীকে ওরা হত্যা করেছে। অফিসার একটু নড়ে চড়ে বসে আমাকে বলল, বাহ, আপনি তো ভিতরে ভিতরে ভালোই তদন্ত করেছেন দেখছি। এরপর আমি আবার বলতে লাগলাম, তার মানে এটা দাঁড়ালো যে এসব নিশ্চয়ই পরিচিত কোনো লোকই করেছে। অফিসারকে আবার বলতে লাগলাম, আচ্ছা অফিসার সাহেব, আপনারা কেউ যে গেটে দাঁড়ানো দারোয়ানকে কিছু জিজ্ঞাসা করেননি? অফিসার তখন মুখে একটা মুচকি হাসি দিয়ে বললেন, শত শত কেস সামাল করেছি একলা হাতে, কি ভাবেন আপনি আমাকে? এই এসআই সাকিবের চোখ থেকে কোনো কিছুই এড়ায় না। আপনি বাসায় ঢোকার সময় কি আপনার বাসার দারোয়ানকে দেখেছিলেন? তখন আমি আমতা আমতা করে বলি, না, মানে আসলে আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল, ওই দিকটা আর খেয়াল করিনি। তখন এসআই আমাকে বলে, ওকে কালকে রাতেই আমি ধরে নিয়ে গেছি, ও এখন জেলখানায়। অফিসারের কথা শুনে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। চোখ দুটো বড় বড় করে অফিসারকে বললাম, মানে কেন? অফিসার তখন বলতেছে, আপনার পাশে যে লাশটা পাওয়া গেছে 3 বছরের বাচ্চার, সেই লাশটা খুন করা হয়নি, ওটা আসলে লিভার ক্যান্সারের আক্রান্ত ছিল, আর ওর লাশটা একটা হসপিটাল থেকে চুরি করা হয়েছে। আমি ওর লাশটা নিয়ে বিভিন্ন ক্লিনিকে খুঁজতে থাকি। পরে একটা ছোটখাটো ক্লিনিক থেকে ওর লাশটা আমি শনাক্ত করতে পারি। ওই ক্লিনিকে সিসিটিভি ফুটেজ চেক করে দেখি 2 জন লোক স্ট্রেচারে করে লাশটি নিয়ে বেরিয়ে গেছে। অবশ্য সেই লোকগুলোর সাথে হসপিটালে কারো চেহারের কোনো মিল ছিল না। সাথে সাথে আমি আপনার বাসায় চলে আসলাম। এসে দারোয়ানকে ধরলাম যে ভোর 5টার দিকে তুই কোথায় ছিলি? তখন দারোয়ান বলল সে নাকি এখানেই ছিল, আর বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করলো। এসব শুনে ঠাটিয়ে ওর কানের নিচে 2টা চড় দিলাম। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে ও এসব বানিয়ে বানিয়ে বলতেছে না, ওকে কেউ বলাচ্ছে। আমার নামও এসআই সাকিব, কিভাবে ওর মুখ থেকে কথা বের করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। অফিসার এরপর চলে গেল। আমার ফোনে আবার ফোনটা বেজে উঠলো, দেখি নাইমার কল। ওপাশ থেকে নাইমা বলতেছে, তুমি ও পৌঁছালে আমাকে একটাবার জানালেও না নাকি? হঠাৎ ওর মুখে তুমি শুনে কেমন যেন ইতস্তত লাগলো, কিন্তু ওর এই মিষ্টি অভিযোগের মধ্যে যেন কিছু একটা লুকিয়ে আছে। কিন্তু কি সেটা? এরপর আমি কোমল গলায় ওকে উত্তর দিলাম, আমি তোমাকে ভেবেছিলাম কল দিব, কিন্তু কোনো একটা কাজে আটকে গেছিলাম, যার কারণে আর কলটা দিতে পারিনি। আমি খুব সরি নাইমা। এরপর সে ওপাশ থেকে বলতেছে, হ্যাঁ, আমাকে পর করিয়ে দাও। আমি একটু রসিকতা করে বললাম, আরে না, আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে তোমার জামাই খুঁজে দিবে কে? আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। নাইমার সাথে এরকম টুকটাক মজা মাইশা বেঁচে থাকতেও হতো, খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এখন কেন জানি এসব ভালো লাগে না, খুব অপরাধ বোধ কাজ করে নিজের মধ্যে। আর হঠাৎ নাইমার আপনি থেকে তুমি বলাটা ব্যাপারটাও আমার কাছে খুব সুবিধার লাগছে না। কিন্তু নাইমা এমন কেন করছে? এইসব ভাবতে ভাবতে সোফায় কখন যেন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে। দরজা খুলতে দেখি কাদের ভাই। আমি চোখ মুছতে মুছতে বললাম, কাদের ভাই, এত সাত সকালে সেজেগুজে কোথায় যাচ্ছেন? তখন বললো, চলে যাচ্ছি। আমি বললাম, মানে কোথায় যাচ্ছেন আপনারা? তখন কাদের ভাই বললো, আমরা বাসাটা ছেড়ে দিয়েছি। আপনাদের এই ঘটনা দেখে খুব ভয় লাগে, জানেনই তো আপনার ভাবিও বাসায় একা থাকে। এরপর আমি কাদের ভাইকে কিছু বলতে যাবো, কিন্তু উনি তাড়াহুড়া করে বলেন, আচ্ছা ঠিক আছে, এখন আসি, তাহলে দেখা হবে ইনশাল্লাহ। হন হন করে বেরিয়ে গেল উনি। আমি একটু কাছে এসে দেখি উনি ট্রাকে মালপত্র সব গুছিয়ে নিয়েছেন। রাতারাতি সবকিছু গুছিয়ে কেটে পড়ার মতো ভাব লাগলো। কিন্তু ট্রাকে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই দূরে কোথাও হয়তো বা বাসা ভাড়া নিছে। আরে কাদের ভাই কিসের চাকরি করে সেটাই তো জানা হলো না। পাশাপাশি বাসা ছিল, তাই মুখে মুখে খুব ভালো পরিচয় ছিল আমাদের। বাসায় এসে ব্রাশ করতেছিলাম আর আয়নায় চেহারাটা দেখতেছিলাম। না খেয়ে না ঘুমিয়ে চেহারাটা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। ওইদিকে আমার চাকরিটা মনে হয় চলে গেছে, কারণ এতদিন অ্যাবসেন্ট থাকলে কি আর কোনো চাকরি থাকে? এরপর রেডি সেডি হয়ে পুলিশের কাছে গেলাম। গিয়ে তাকে বললাম, আপনার কেসটা একটু সহজ করে দিতে আসছি। উনি বললো, কিভাবে? আমি তখন বললাম, দেখুন অফিসার, এখানে এটা স্পষ্ট যে এখানে দারোয়ানের হাত আছে, কিন্তু দারোয়ান এই কাজটা একা করেনি, কেউ ওকে দিয়ে করিয়েছে। আচ্ছা অফিসার সাহেব, দারোয়ানের ফোনটা কি আপনি পেয়েছিলেন? তখন অফিসার বলল, হ্যাঁ, ওর ফোনের কল লিস্ট গুলো চেক করেছি, অনেকগুলো আননোন নাম্বার থেকে কল আসছে, সবগুলো চেক করছি, সবগুলো দেখি যে আজপাড়া গায়ের একদম গ্রামের লোকদের দিয়ে রেজিস্ট্রেশন করা। আমি শুনে বললাম, এই তো, তাহলে নিশ্চয়ই একটা চক্রের সাথে ওর হাত আছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। অফিসারের কাছ থেকে নম্বরগুলো টুকে নিলাম, নিয়ে দেখি নাইমাকে যে নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নাম্বার সবগুলোর সাথে মিল আছে। তার মানে দারোয়ানকে যে নম্বরগুলো থেকে ফোন দেওয়া হয়েছে, নাইমাকেও সেই নম্বর থেকেই ফোন দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা নাম্বারের অমিল আছে। অমিল হওয়া নাম্বারটা একটা কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখলাম। কেন জানি মনে হচ্ছিল যে রহস্যের জট এখনই খুলবে, এই নাম্বারটা সন্ধান
মিললে সব সমস্যার সমাধান হয়ে যায়। কিছুক্ষণ পর অফিসারকে সেই নাম্বারটা দিয়ে বললাম, অফিসার এই নাম্বারটা একটু ট্র্যাকিং এ রাখতে হবে। তখন অফিসার আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলতেছে, কেন, এই নাম্বারটা আপনি কোথায় পেলেন? তখন আমি ওনাকে বললাম, আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমার শালিকা নাইমার নাম্বারে অনেকগুলো নাম্বার থেকে বারবার কল আসতেছিল। সেই নাম্বারগুলো থেকে এমন ভাবে কল আসতেছিল যে ওর সাথে ভাব জমাতে যায়। এক পর্যায়ে আমার শালিকা যখন বিরক্ত হয়ে যায় তখন আমার শালিকাকে হুমকি দেওয়া হয় যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার বোনের মতো তোমার অবস্থাও করব। আমি সেদিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম এই কারণে। তখন অফিসার আমার কথা শুনে বলতেছে, কিন্তু ওই লোকটা তো এমনও হতে পারে যে ওর আপুর মৃত্যু কিভাবে হয়েছে সেটা জানে, তাই সেটা বলে ওকে ভয় দেখাচ্ছে, কিন্তু এটার সাথে কেস সলভ হওয়ার কি সম্পর্ক? অফিসার কিছুক্ষণ পর চেয়ার থেকে উঠে নাম্বারটা নিয়ে একটা রুমে গেলেন, বললেন আপনি বসেন, আমি আসতেছি। কিছুক্ষণ পর উনি এসে বললেন, নম্বরটা ট্র্যাকে দিয়েছি, দেখা যাক কোনো রেসপন্স করে কি। আমি একটু অফিসারের দিকে ঝুঁকে বললাম, অফিসার আমি নিশ্চিত যে এটাই সেই খুনি। কিন্তু এরপর 2 দিন পার হয়ে গেল, থানা থেকে কোনো খোঁজ খবরই এলো। ওদিকে দারোয়ানও জেলে বন্দি, ওকে অনেক টর্চার করার পরও মুখ খোলাতে পারতেছে না, মাথাটা ঝিমঝিম করতেছে, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ডাইনিং টেবিলে বসে বসে এসব ভাবতেছিলাম, হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলতে দেখি আমার শাশুড়ি আর নাইমা। নাইমা যেন আমাকে দেখে ঈদের চাঁদ পেয়ে গেল। ও তখন হাস্যোজ্জ্বল মুখে আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন দুলা ভাই? আমি তখন মাথাটা দুলিয়ে আমার শাশুড়িকে বললাম, কেমন আছেন আম্মু, তাড়াতাড়ি ভেতরে আসুন প্লিজ। শাশুড়ি মা ভেতরে ঢুকেই দেখি ওনার চোখে পানি। উনি কাঁদতে কাঁদতে বললেন, আমি দেখতে পাচ্ছি আমার মাইশা এই যেন আমার চারপাশে ঘোরাফেরা করছে। ওনার কথা শুনতে আমার চোখ দিয়ে যেন অঝরে পানি নেমে এলো। এই বাসা সমস্ত কিছু জুড়ে মাইশার স্মৃতি জড়িয়ে আছে। আজ এই বাসাটা মাইশা ছাড়া খা খা করছে। শাশুড়ি মাকে রুমে বসিয়ে দিয়ে নাস্তা বানাতে যাব, গিয়ে দেখি রান্নাঘরে নাইমা নাস্তা রেডি করতেছে। আমি ধীরে ধীরে নাইমার পাশে গিয়ে আলতো গলায় বললাম, তোমার আপু চলে যাওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। নাইমা তখন নাস্তা রেডি করতে করতে আমাকে বলল, আপুর রেখে যাওয়াই সংসারটা না হয় আমি সামলে ফেললাম। নাইমার কথার মাঝে অব্যক্ত কথাটা আমি বুঝে ফেললাম। আজ সবকিছুই যেন পরিষ্কার হয়ে গেল, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আমার সবকিছু যে মাইশাকে আমি দিয়েছি সেটা আমি অন্য কাউকে আর দিতে পারবো না। নাইমার কথার উত্তর আমি কি বলবো সেটা আচমকা ভেবে পেলাম না, সেখান থেকে চলে গেলাম। মুহূর্তের মধ্যে আমার ফোন এলো, অফিসার ফোন করেছে। আমি বললাম, হ্যাঁ বলুন। তখন উনি বললেন, খুব ভালো একটা খবর আছে। মুহূর্তের মধ্যে আমার উত্তেজনা বেড়ে গেল। শুকনো একটা ঢোক গুলে বললাম, কি ভালো খবর? আপনি যে নাম্বারটা দিয়েছেন সেখান থেকে সেই অমিল নাম্বারটাই রেসপন্স করেছে। আপনি তাড়াতাড়ি দ্রুত চলে আসুন, আমরা সব রেডি করে আছি। এরপর আমি দ্রুত সেখান থেকে চলে যাই, গিয়ে দেখি অফিসার গাড়িতে বসে আছে। আমি ওদের গাড়িতে উঠে চলে যাই। আমাদের গাড়িটা চলতে চলতে একটা বড় গলির সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরের দিকে আর গাড়িটা যাবে না। গাড়ির পিছনে বড় একটা পুলিশ ভ্যান ছিল, ওখানে অনেকগুলো কনস্টেবল ছিল। এরপর অফিসার তার কনস্টেবলদেরকে যার যার অবস্থান নিতে বললো। সবাই যার যার অবস্থানে দাঁড়িয়ে গেল। সবাইকে খুব দ্রুত যেতে হবে, ফোনের সুইচটা যদি অফ হয়ে যায় তাহলে গলির মধ্যে সবকিছু হারিয়ে ফেলবো আমরা। বেশ কিছুদিন যাওয়ার পর সবাইকে দাঁড়িয়ে যেতে বললেন। একটা বিল্ডিং থেকে সিগন্যাল আসতেছিল, অফিসার এদিকে সিভিল ড্রেসে ছিল। এরপর আমি, অফিসার আর 4 জন কনস্টেবল মিলে সেই বিল্ডিংটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। এরপর আমরা উপরে 3 তলা উঠে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা রুমের তালা দেওয়া, আরেকটা রুম খোলা। 3 তলায় উঠে দেখি আমাদের সিগন্যাল একদম নিকট। কনস্টেবলদেরকে একটু গা ঢাকা দিতে বলল অফিসার। এদিকে সাধারণ ড্রেসে আমি আর অফিসার ছিলাম। আমি কাপা কাপা হাতে ওই কলিং বেলের সুইচটা টিপলাম, কয়েকবার চাপলাম। সবাই সবার পজিশনে রেডি। অফিসার তার হ্যান্ডগানে হাত দিয়ে আছেন। দরজার দিকে তাকিয়ে আছি। দরজা খুলতে যাকে দেখলাম তাতে অফিসার আর আমি দুজনেই মনে 220 ভোল্টের ধাক্কা খেলাম। আরে এ তো কাদের ভাই। আমি তো ওনাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদেরকে দেখে ভিমরি খেয়ে গেল। 2 জন কনস্টেবল ওনার দিকে রাইফেল তাক করে থাকলো, আর 2 জন গিয়ে তাকে হ্যান্ডকাপ পরিয়ে দিল। হঠাৎ করে উনি বলতে লাগলেন যে, কি ব্যাপার, এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর তো এসআই সাহেব বললেন, কাদের ভাই খুব নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন আমাদের, এরপর থানায় গেলে সব বুঝতে পারবেন। কাদের ভাইয়ের বউ রুম থেকে বেরিয়ে এসে বলতেছে, এইসব কি, আমার স্বামীকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? অফিসার তখন নাম্বারটা দেখিয়ে বললো, দেখুন তো এই নাম্বারটা চিনতে পারেন কিনা। তখন কাদের ভাইয়ের স্ত্রী বলল, হ্যাঁ এটা তো আমাদেরই নাম্বার, আজকে এই ওয়ার্ডরোবে পড়েছিল, আমি অন করেছি। কেন, এই নাম্বারে কি হয়েছে? তখন অফিসার একটা পৈশাচিক হাসি দিয়ে বললেন, আপনি কি জানেন আপনার স্বামী একজন খুনি, একজন ধর্ষণকারী? তখন ওনার স্ত্রী বলতেছে, না এসব কি বলেন আপনারা, এসব উল্টাপাল্টা কেন বলতেছে? অফিসার ভাবিকে বললেন, এখন আমাদেরকে থানায় যেতে হবে, আপনার কিছু জানার থাকলে থানায় এসে জেনে যাবেন। এরপর থানায় নিয়ে পিঠ মুড়ি দিয়ে কাদের ভাইকে বেঁধে অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করতেছে। এদিকে নাইমা বারবার আমাকে ফোন দিয়ে যাচ্ছে। আমি একটু সাইডে এসে ফোনটা ধরা মাত্র সে বলতেছে, কি ব্যাপার, এখন থেকে ফোন দিচ্ছি, তুমি ফোনটা ধরছো না কেন? আর আপুর খুনির কোনো সন্ধান পেলে? নাইমার বলার ভঙ্গি দেখে মনে হলো আমি যেন ওর হাজবেন্ড। কোনো কিছু বলার আগে ও যেন সব অধিকার নিয়ে বসে আছে। আমি বললাম, খুনি ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখন ফোনটা রাখো, পরে বাসায় গিয়ে সব বলবো। এই বলে ফোনটা কেটে দিলাম। এরপর জিজ্ঞাসাবাদ রুমে গিয়ে দেখি কাদের ভাইয়ের গালে 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে। পরে বুঝলাম অফিসার খুব ভালোভাবে দিয়েছেন উনাকে। দেখলাম একটা কনস্টেবল মোটা তেল লাগানো লাঠি দিয়ে কাদের ভাইয়ের ডান বাহুতে সজোরে বাড়ি মারলো। বাড়ি মারা মাত্রই কাদের ভাই বলতেছে, আমি সবকিছু বলতেছি, আমি সব মুখ খুলবো, আপনি উনাকে মারতে নিষেধ করেন। অফিসার তখন রক্তচক্ষু নিয়ে বললেন, হ্যাঁ বল, আবার দারোয়ানের মতো বানিয়ে বানিয়ে গল্প বলিস না, তাহলে কিন্তু হার একটা অস্ত রাখবো। কাদের ভাই বলতে লাগলো, আসলে আমি ভাবির গহনাগুলো লুট করতে গিয়েছিলাম, আমার সাথে দারোয়ান আর আরেকজন লোক ছিল, কিন্তু আমি ভাবির গলায় তখন ছুরি
ছুরি ধরেছিলাম। দারোয়ান ভাবির মুখটা চেপে ধরতেছিল আর ভাবিকে রেপ দারোয়ানই করেছে। এই কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। ইচ্ছা করতেছিল দারোয়ানকে গিয়ে খুন করে আসি। দারোয়ান রেপ করার সময় মুখে শ্বাসরুদ্ধ করে ভাবিকে মারা হয়েছে। আমি আর এই কথা শুনে ঠিক থাকতে পারলাম না। কনস্টেবলের কাছ থেকে লাঠিটা নিয়ে দারোয়ানকে ইচ্ছে মতো মারতে লাগলাম। অফিসার প্রথমে কিছু বললেন না, এক পর্যায়ে আমাকে থামতে বললেন, কিন্তু আমি শুনলাম না। আমি আজকে মেরেই ফেলবো। এক পর্যায়ে অফিসার আমার কাঁধে হাত রেখে বলল, ভাই একটু শান্ত হন, আমি আপনার মনের অবস্থাটা বুঝতেছি, কিন্তু এটা থানা। ওদিকে তাকিয়ে দেখি আমার শাশুড়ি আর নাইমা জেলখানায় এসে পড়েছে। অফিসার তখন বলল, তাহলে জানালা গ্রিল কাটছিলি কেন? তখন উনি বলল, এটা আসলে অনেক আগেই ভাবি যখন বেড়াতে গিয়েছিল তখনই আমরা চুরিটা করতে চেয়েছিলাম, কিন্তু পরের দিনই ভাবি চলে আসে, এই জন্য আর চুরি করতে পারিনি। এরপর অফিসার আবার জিজ্ঞাসা, তাহলে ওই মেয়েটার লাশ কেন ফেলছিস ওখানে? তখন কাদের ভাই বলতে লাগলো যে আসলে চেয়েছিলাম ভাইকে ফাঁসানো, আর যাতে এই কেসের মোড়টা অন্যদিকে ঘুরে যায়, এই জন্য আমরা তো বেঁচে যেতাম। আমি তখন কাদেরের চুলের মুঠি ধরে ওর কাছে গিয়ে বলি, তুই যে আমার ঘরে যে এত গহনা আছে তুই কিভাবে জানলি? তখন সে বললে, ভাবির কাছ থেকে আমার ওয়াইফ জানছিল একদিন যে ভাবির অনেকগুলো গহনা আছে। এরপর আমি এসব শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দুদিন ধরে না খেয়ে আর চরম উত্তেজনায় আমি সেখানেই সেন্সলেস হয়ে পড়ি। আমি জ্ঞান ফিরতেই দেখি নাইমা আমার মাথায় পানি ঢালছে, আর একটু চেয়ে চোখ আবার বন্ধ করলো। এর একদিন পরে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। এরপর জানতে পারলাম কাদের ভাই, দারোয়ান আর বাকি যে একজন ছিল ওদেরকে কোর্টে চালান করা হয়েছে। অফিসার সাকিব আমাকে দেখে গেলেন। এরপর খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে থাকে ওদের সাথে। আর এদিকে নাইমা আমার পিছনে তো পড়েই আছে। আমি জানি না যে নাইমাকে নিয়ে আমার জীবনটা শুরু করতে পারবো কিনা, কিন্তু আমি আমার মাইশাকে মন থেকে অনেক ভালোবাসি, আর মাইশার জায়গায় আমি কখনোই নাইমাকে দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।